আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো করমুক্ত বেতন খাতের আয় নিয়ে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র থেকে যদি আয় হয়, কিছু কিছু প্রতিষ্ঠান থেকে যদি আয় হয়, সেক্ষেত্রে এই টোটাল ইনকামটা কিন্তু করমুক্ত। তো আমরা অনেকেই ই রিটার্ন সিস্টেমে এই বিষয়টা কোথায় কোথায় এন্ট্রি দিতে হবে সেই বিষয়টা ভুল করি এবং না জানার কারণে প্রপারলি করতে পারি না। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে সিস্টেমে এন্ট্রি করছে ঠিকই, কিন্তু তার একটা ট্যাক্স চলে আসতেছে। হুম তো আমরা আগে দেখি যে কোন কোন খাতের আয়গুলো করমুক্ত। আপনি আয়কর আইন 2023-এর ষষ্ঠ তফসিলের পার্ট 1-এ গেলে দেখবেন এখানে বলা আছে নিম্নবর্ণিত মোট আয় পরিগণনা হইতে বাদ যাবে। এক নাম্বার হচ্ছে সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীন আয়কর অব্যাহতিপ্রাপ্ত কোনো সরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইহার কোনো কর্মচারীর আয়। আচ্ছা, 2-এ বলা আছে নিম্নবর্ণিত যে কোনো আয় কোনো বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার, এনভয়, মিনিস্টার চার্জ দ্য অ্যাফেয়ার্স, কমিশনার, কাউন্সিলর, কনসল দ্য ক্যারিয়ার, সেক্রেটারি, দূতাবাসের উপদেষ্টা বা অ্যাটাচি, হাই কমিশন, বৈদেশিক রাষ্ট্রের লিগেশন বা কমিশন কর্তৃক তাহাদের এইরূপ যোগ্যতায় চাকরির সূত্রে সংশ্লিষ্ট সরকার হইতে প্রাপ্ত পারিতোষিক। খতে বলা আছে বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রের ট্রেড কমিশনার বা অন্যান্য সরকারি প্রতিনিধি উক্ত পদে অবৈতনিক দায়িত্ব পালনকারী নহেন, এইরূপ বেতন বাবদ যে অর্থ গ্রহণ করিয়া থাকেন, যদি সংশ্লিষ্ট রাষ্ট্রে এইরূপ উদ্দেশ্যে নিয়োজিত সমমর্যাদার উক্তরূপ কর্মকর্তা একই ধরনের অব্যাহতি ভোগ করিয়া থাকেন। আচ্ছা, গতে হচ্ছে দফা ক এবং খতে উল্লেখিত কোনো কর্মচারীর কোনো অফিস স্টাফের সদস্য কর্তৃক বেতন হিসেবে গৃহীত হয় যখন উক্ত সদস্য বাংলাদেশের নাগরিক না হন বা তাহার প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের নাগরিক না হন বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হন এবং উক্ত অফিস স্টাফের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা ব্যতীত বাংলাদেশে কোনো ব্যবসা বা পেশা বা চাকরিতে নিযুক্ত না থাকেন এবং উক্তরূপ প্রতিনিধিত্বকারী রাষ্ট্রে কর্মরত প্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমমর্যাদার কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে সমপ্রগতি অব্যাহতির বিধান কার্যকর থাকে। অর্থাৎ এই কয়টা সংস্থা থেকে বা এই নিয়মের আন্ডারে যদি কারো পড়ে, তাহলে তার সম্পূর্ণ আয়টা কিন্তু করমুক্ত। হুম এই করমুক্ত আয়টা আমরা আসলে সিস্টেমে কোথায় এন্ট্রি করে দেখাবো, ই রিটার্ন সিস্টেমে কিভাবে এন্ট্রি করে দেখাবো? যেহেতু ধরেন একজন করদাতা, ইনি কোনো বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত অথবা হাই কমিশনে চাকরি করেন, তাহলে তার আয়টা অনেকেই যেটা মনে করছে যে এটা তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তাহলে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করি। হ্যাঁ, অনেকে যে কাজটা করে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করে এখানে সাবজেক্ট স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট এইটা সিলেক্ট করছে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এটা হবে না। বিষয়টা আসবে হচ্ছে আপনি এই যে দেখেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম একটা শব্দ আছে, আপনি ই রিটার্নের যখন প্রথম রেগুলার ই রিটার্ন পেজে যাবেন, নিচে দেখবেন বামে দেয়া আছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। এখানে লেখা আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আপনার যে কোনো ধরনের আয় যেটা সম্পূর্ণ করমুক্ত। তাহলে হচ্ছে কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কিন্তু হচ্ছে না, হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। এইখানে হুম এইখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। সেভ এন্ড কন্টিনিউতে গেলে, যেহেতু এখানে আমরা অন্য কোনো আয়কে সিলেক্ট করছি না তাই নো দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। তাহলে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে যখন এই চিত্রটা আসবে, এখানে দেখবেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম টাইপ লেখা আছে। হুম এইখানে সিলেক্ট করার পর একটু নিচে আসলেই দেখবেন লেখা আছে আদার এক্সাম্পশন আন্ডার 6 শিডিউল পার্ট 1। ওই যে যেটা বলেছি ষষ্ঠ তফসিলের অংশ 1 অনুযায়ী আয়টা হচ্ছে করমুক্ত। আচ্ছা, এইখানে এরপরে আসবে প্যারাগ্রাফ নাম্বারে দেখবেন সিলেক্ট করার অপশন আছে এক্সাম্পটেড স্যালারি
and income of inter-government and international organization, exempted salary, ambassador and others. আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা ধরেন উপরের যে কোনো একটা সিলেক্ট করলাম, আপনি নেম অফ অর্গানাইজেশন দিতে পারেন, হতে পারে যে আপনি রয়্যাল এম্বাসি অফ সৌদিতে কর্মরত আছেন। রেফারেন্সটা কি? 6 শিডিউল পার্ট 1, হ্যাঁ 6 শিডিউল পার্ট 1, এই আপনি এখানে রেফারেন্সটা দিয়ে দিবেন। রেফারেন্স ডেটটা আপনি হচ্ছে কারেন্ট ইয়ারটাই সিলেক্ট করতে পারেন, যেহেতু 2026-27 যে কর বর্ষ, এটার যে অর্থ আইনে কিন্তু এই বিষয়টা আছে, আপনি এটাই সিলেক্ট করতে পারেন, অথবা যে ডেটা আইনটা হয়েছে সেটা সিলেক্ট করতে পারেন। তাহলে এইখানে আপনি রয়্যাল এম্বাসি অফ সৌদিতে যে কোনো পদে কর্মরত আছেন, আপনি ধরেন এবছর বেতন পেয়েছেন 20 লক্ষ টাকা। রিলেটেড এক্সপেন্স যদি থাকে দিবেন, না থাকলে 0 দিবেন। তাহলে দেখেন আপনার এখানে ট্যাক্স এক্সাম্পটেড ইনকামটা আসতেছে কত? 20 লক্ষ টাকা। আমি আবারও দেখাচ্ছি, এইখানে এই যে আদার এক্সাম্পশন আন্ডার 6 শিডিউল পার্ট 1, এখানে সিলেক্ট করার পর এই যে দুইটা অপশন আসবে, আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে নেম অফ অর্গানাইজেশনে যে উনি কোন প্রতিষ্ঠানে কর্মরত সেটা সিলেক্ট করবেন, রেফারেন্স নাম্বারটা দিবেন যে 6 শিডিউল পার্ট 1 2 এর কত থাকলে ক, খতে থাকলে খ, তারপর রেফারেন্স ডেটটা সিলেক্ট করবেন, যে বছর যে তারিখে আইনটা পাস হয়েছে সেই ডেটটা দিতে পারেন। আপনার টোটাল ওই প্রতিষ্ঠান থেকে এবছর কত টাকা ইনকাম করেছেন সম্পূর্ণ টাকা আপনি এখানে উল্লেখ করবেন। যদি কোনো এক্সপেন্স থাকে তাহলে এখানে উল্লেখ করবেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউতে এখন আপনি সরাসরি ট্যাক্স পেমেন্টে যেয়ে দেখেন যে আপনার কোনো ট্যাক্স প্রযোজ্য হলো কিনা। দেখেন আপনার টোটাল ইনকামের নিচে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম দেখাচ্ছে 20 লক্ষ টাকা, এবং দেখেন এই টাকার জন্য কোনো, এই আয়ের জন্য কোনো ট্যাক্স কিন্তু প্রযোজ্য হলো না। অর্থাৎ আমরা 6 শিডিউল পার্ট 1-এ যে কয়টা বিষয় বলা আছে, এই কয়টা বিষয়ের মধ্যে যদি কোনো করদাতা পড়ে থাকেন তাহলে ওনাকে এই আয়ের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু যখন রিটার্নটি ফিল আপ করবে, রিটার্ন ফিল আপের সময় অবশ্যই এই প্রথম পেজে নিচে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম লেখাটা সিলেক্ট করে পরবর্তী কার্যক্রমগুলো কন্টিনিউ করবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করলে বা কর্ম করলে সেই প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত আয়সমূহ সম্পূর্ণ করমুক্ত, এবং ই রিটার্ন সিস্টেমে আপনি এই আয়টা কোন কলামে যে এন্ট্রি করবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন যাতে আরেকজনের উপকার হয়। ধন্যবাদ ভিডিওটি দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।